শুভ সন্ধ্যা। পরীক্ষা প্রস্তুতি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে আরো একবার ওয়েলকাম। ডব্লিউপিএসআই দরজায় প্রিলিমিনারি পরীক্ষা একদম করানো আছে। তো শেষ মুহূর্তের প্রিপারেশন তোমরা বলেছো যে সমস্ত সাবজেক্টগুলোকে একবার খুব সংক্ষেপে রিভিশন করিয়ে দেওয়ার মেন জায়গা। তো আজকে কারেন্ট অ্যাফেয়ার্স এর ভিডিও দিয়েছিলাম, তোমাদের ভালো সাড়া পেয়েছি, রেসপন্স পেয়েছি। তো এখন সায়েন্স পার্টটাকে অর্থাৎ ফিজিক্যাল সায়েন্স এবং বায়োলজিক্যাল সায়েন্স এই পার্টটাকে আমি কভার করছি। এটা 20-25 বা হয়তো 30 মিনিট হতে পারে একটা ভিডিওর মাধ্যমে। তো দেখো যে সবার প্রথমে যেটা আলোচনা করছি যে এলিমেন্ট বা মৌল, যেটাকে বলা হয় এলিমেন্ট বা মৌল, মানে কি এটি একটি মাত্র পরমাণু বিশিষ্ট যেগুলো হয়, যেমন হাইড্রোজেন, হিলিয়াম, তারপর কার্বন, অক্সিজেন, নাইট্রোজেন, একটি মাত্র পরমাণু বিশিষ্ট এগুলোকে বলা হচ্ছে যে এলিমেন্ট বা মৌল। তো পিরিয়ডিক টেবিল বা পর্যায় সারণীতে এখনো পর্যন্ত মোট 118টি মৌল আছে, যাদের মধ্যে 94টা প্রাকৃতিক, বাকি পরীক্ষাগারে প্রস্তুত করা হয়েছে। ঘরের উষ্ণতায় গ্যালিয়াম এবং সিজিয়াম এই দুটো মৌল কি হয়, তরল হয়। আর ঘরের উষ্ণতায় পারদ এবং ব্রোমিন এরা তরল হয়। আবার তরল ধাতু পারদ। সাধারণত ধাতু যেগুলো হয় সেগুলো কঠিন হয়, কিন্তু পারদ একটা তরল হওয়া সত্ত্বেও কি ধাতু, এটা সবাই জানো মোটামুটি। নেক্সট পয়েন্টে যাওয়ার আগে বলে দিই যে পরীক্ষা প্রস্তুতিতে অলরেডি কেপিএসআই মেন স্পেশালের ব্যাচ তো স্টার্ট হয়ে গেছে। তো যারা এখনো অ্যাডমিশন নিতে পারোনি, ডব্লিউপিএসআই পরীক্ষাটা দিয়ে নাও, দিয়ে একসঙ্গে হবে, কারণ দুটোর তো একই কোর্স, একই সিস্টেম, একই সিলেবাস থাকবে। তাই ডব্লিউপি কেপিএসআই একই সাথেই 13 তারিখ থেকে নতুন ব্যাচ স্টার্ট হয়ে যাবে। যারা প্রিলিমস পরীক্ষা দিয়ে অ্যাডমিশন হতে চাইছে, তোমরা 7797427474 এই নম্বরে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নেবে। তরল অধাতু ব্রোমিন, তাহলে তরল ধাতু হলো পারদ, তরল অধাতু হলো ব্রোমিন। আয়োডিন কি সব থেকে ভারী অধাতু, সব থেকে ভারী অধাতু আয়োডিন। লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম ধাতু হলেও নরম। সাধারণত ধাতুরা কি হয়, একটু শক্ত হয়, কিন্তু মনে রাখবে যে লিথিয়াম, এদিকে সোডিয়াম আর পটাশিয়াম, এরা ধাতু হলেও নরম। এদের ছুরি দিয়ে কাটা যায়। এদের আপেক্ষিক গুরুত্ব 1-এর থেকে কম। এদের আপেক্ষিক গুরুত্ব কি 1-এর থেকে কম। এটা একটা ভীষণ ইম্পর্ট্যান্ট কোশ্চেন অনেক সময় আসে, যে নিচের কোন ধাতুগুলি নরম বা ছুরি দিয়ে কাদের কাটা যায়। তো লিথিয়াম, সোডিয়াম এবং পটাশিয়াম। নেক্সট আর্সেনিক এবং অ্যান্টিমনি, এদেরকে ধাতু কল্প বলা হয়, অর্থাৎ এদের মধ্যে ধাতু এবং অধাতু দুটোরই প্রপার্টিস কি থাকে, প্রেজেন্ট থাকে। সেই কারণের জন্য আর্সেনিকের চিহ্ন এএস, অ্যান্টিমনির চিহ্ন এসবি, এদেরকে ধাতু কল্প বলা হয়। এবার দেখুন যে নিষ্ক্রিয় মৌল যেগুলো আছে এদের, যেমন হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, এদেরকে নিষ্ক্রিয় গ্যাস বা আর একটা নাম আছে, এদেরকে নোবেল গ্যাস বা বিরল গ্যাস বলা হয়। এদের শেষ কক্ষে, হিলিয়াম বাদে এদের শেষ কক্ষে কি 8টি ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকে। এবং আধুনিক যে দীর্ঘ পর্যায় সারণী, সেখানে এরা 18 নম্বর শ্রেণীতে রয়েছে। মেন্ডেলিপের যে পর্যায় সারণী ছিল সেখানে 0 শ্রেণীতে তাদেরকে রাখা হয়েছিল নিষ্ক্রিয় গ্যাসগুলোকে। গ্রাফাইট, গ্যাস কার্বন অধাতু হলেও তাপ ও তড়িতের সুপরিবাহী। এটা একটা ব্যতিক্রমী, যে অধাতু হওয়া সত্ত্বেও গ্রাফাইট ও গ্যাস কার্বন এরা তাপ ও তড়িৎ পরিবহন করতে পারে। হিরে তাপের সুপরিবাহী কিন্তু তড়িতের কুপরিবাহী। অর্থাৎ হিরে কি করে, তাপ পরিবহন ভালো করে কিন্তু তড়িৎ পরিবহন করতে পারে না, তড়িতের কুপরিবাহী। সিলভার বা রূপো তড়িতের উত্তম পরিবাহী। সব থেকে ভালো তড়িৎ পরিবহন করে কে, অপশন দিলে তোমাকে রূপো, অ্যালুমিনিয়াম, তামা, তো রূপো তড়িতের উত্তম পরিবাহী। নেক্সট কোশ্চেনে চলে আসে, সব থেকে ভারী ধাতু অসমিয়াম, জেল পুলিশের পরীক্ষায় এসেছিল অলরেডি। হীরক কঠিনতম পদার্থ, কঠিনতম পদার্থ কোনটি, সেটা হীরক। মুক্তার প্রধান উপাদান ক্যালসিয়াম কার্বনেট, CaCO3, মুক্তার প্রধান উপাদান ক্যালসিয়াম কার্বনেট। চুনি এবং নীলকান্তমণির রাসায়নিক নাম অ্যালুমিনিয়াম অক্সাইড, Al2O3, বা আরেকটা নাম কি কোরান্ডাম বলা হয়, বা কোরান্ডাম। এই ব্যারোমিটারের কোশ্চেন নিয়ে প্রিভিয়াস ইয়ারেই যে ডিসেম্বরে যে পরীক্ষা হয়েছিল ডব্লিউপিএসআই প্রিলিমস পরীক্ষা, সেখানে এখান থেকে প্রশ্ন ছিল। তো দেখে না যে ব্যারোমিটারে 4টে কন্ডিশন আছে, যে বায়ুর চাপ মাপা হয় যেন যে ব্যারোমিটারের সাহায্যে। তো ব্যারোমিটারের পাঠ ধীরে ধীরে কমলে, যদি ধীরে ধীরে কমে তাহলে জানতে হবে বৃষ্টিপাতের সম্ভাবনা, বৃষ্টি হবে। আর ধীরে ধীরে যদি বৃদ্ধি পায় তাহলে জানতে হবে আবহাওয়া শুষ্ক এবং রোদোজ্জ্বল হবে। আর হঠাৎ যদি কমে যায় তাহলে ঝড়ের সম্ভাবনা, মানে ঝড় হবে। আর হঠাৎ যদি বেড়ে যায় তাহলে প্রবল বেগে শুকনো বায়ু বইবার
সম্ভাবনা। এই চারটে কন্ডিশন মনে রাখতে হবে। আর একবার বলে দিচ্ছি, রিপিট করে দিচ্ছি, যে ধীরে ধীরে কমলে বৃষ্টিপাত, ধীরে ধীরে বাড়লে আবহাওয়া শুষ্ক এবং রোদোজ্জ্বল, আর হঠাৎ যদি কমে যায় তার মানে ঝড়ের সম্ভাবনা, আর হঠাৎ যদি বেড়ে যায় তাহলে সেই ক্ষেত্রে যে শুকনো বায়ু বইবার সম্ভাবনা। এবার একটা কোশ্চেন যেটা আছে যে বিভিন্ন যে পদার্থ যেগুলো রয়েছে তাদের বর্ণ বা গন্ধ এই রকম টাইপের কোশ্চেন আছে। যেমন গন্ধক, গন্ধক কেমন হয়? হলুদ বর্ণের দেখতে হয়। আয়োডিনের বাষ্প কেমন হয়? বেগুনি হয়। ক্লোরিন হচ্ছে সবুজাভ হলুদ। এই কোশ্চেনটা বারবার রিপিট হয়, অলরেডি ডব্লিউপিএসআই এর মেন্সে পড়েছিল অনলাইনের কোশ্চেনে, যে ক্লোরিনের বর্ণ কি? সবুজাভ হলুদ। জিঙ্ক হচ্ছে রূপলি। পারদ হচ্ছে, এটাও হচ্ছে রূপলি, রূপার মতো চকচকে হয়। ব্রোমিন কেমন হয়? ব্রোমিন দেখতে লাল রঙের হয়, ব্রোমিন লাল। নাইট্রোজেন কেমন হয়? নাইট্রোজেন হচ্ছে বাদামি বর্ণের। অ্যামোনিয়ার গন্ধ কেমন হয়? অ্যামোনিয়ার গন্ধ হচ্ছে ঝাঁঝালো। নাইট্রোজেন কি হচ্ছে? নাইট্রোজেন হচ্ছে গন্ধহীন। হাইড্রোজেন সালফাইড হচ্ছে পচা ডিমের গন্ধযুক্ত, হাইড্রোজেন সালফাইড পচা ডিমের গন্ধযুক্ত হয়। নেক্সট হচ্ছে দেখো যে বিভিন্ন যে সমস্ত পদার্থ আছে, রাসায়নিক পদার্থ, এদের রাসায়নিক নাম দিতে পারে, মানে যে সমস্ত পদার্থ আছে এদের রাসায়নিক নাম দিতে পারে বা সংকেত বা কি কাজে ব্যবহার হয়। যেমন কাপড় কাচা সোডা, এর সংকেত দেখো সোডিয়াম কার্বনেট। কাপড় কাচা সোডা যেটা, সেটা হচ্ছে কার্বনেট, মানে Na2CO3 এর হচ্ছে সংকেত। এবার হচ্ছে খাবার সোডা, খাবার সোডাটা কি? খাবার সোডা হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট, সোডিয়াম বাইকার্বনেট, এর সংকেত হচ্ছে NaHCO3। এবার হচ্ছে খাদ্য লবণ, খাদ্য লবণ মানে হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, খাদ্য লবণ হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, NaCl। বেকিং পাউডার হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট পটাশিয়াম হাইড্রোজেন টার্টারেটের মিশ্রণ। ভিনিগার, ভিনিগার হলো অ্যাসিটিক অ্যাসিডের জলীয় দ্রবণ, অ্যাসিটিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিডের সংকেত হচ্ছে CH3COOH, অ্যাসিটিক অ্যাসিড। মাছ মাংস সংরক্ষণ অ্যাসপিরিন তৈরিতে ব্যবহার হয়। মেথিলেটেড স্পিরিট হলো রেকটিফাইড স্পিরিট, এবং রেকটিফাইড স্পিরিটের সঙ্গে মিথাইল অ্যালকোহল ন্যাপথামেরিডিনের মিশ্রণকে বলা হচ্ছে মেথিলেটেড স্পিরিট বা হচ্ছে ডিনেচার স্পিরিট। কলিচুন, কলিচুন হচ্ছে কি? ক্যালসিয়াম হাইড্রক্সাইড, কলিচুন হচ্ছে ক্যালসিয়াম হাইড্রক্সাইড, CaOH2। কুইক লাইম কি হচ্ছে? ক্যালসিয়াম অক্সাইডকে কুইক লাইম বলা হয়, এটাও ভীষণ ইম্পর্টেন্ট, CaO। আর ব্লু ভিট্রিয়ল, কপার সালফেট বা যেটাকে তুঁতে বলা হয়, মানে CuSO4 5H2O, CuSO4 5H2O। আর একটা, যদিও অলরেডি এর প্রিভিয়াস ইয়ারেই পড়েছিল, তাও একবার মনে করে দিই, যে ফায়ার আইস বা হচ্ছে আগুন বরফ, ফায়ার আইস বা হচ্ছে আগুন বরফ বলা হয় মিথেন হাইড্রেটকে, মিথেন হাইড্রেটকে বলা হয়, যেটার সংকেত হচ্ছে 4CH4, 23 অণু জল থাকে, 23 অণু জল থাকে। নাইট্রোজেন ঘটিত অজৈব সার হচ্ছে অ্যামোনিয়াম সালফেট, নাইট্রোজেন ঘটিত অজৈব সার অ্যামোনিয়াম সালফেট NH4 2SO4। নাইট্রোজেন ঘটিত জৈব সার হচ্ছে ইউরিয়া, ইউরিয়ার সংকেত হচ্ছে CONH2. ইউরিয়া কি কাজে ব্যবহার হয় দেখে নাও, যে ঘুমের ওষুধ, ফর্মালডিহাইড, রেজিন প্রস্তুতিতে ইউরিয়া ব্যবহার হয়। এবার হচ্ছে বিভিন্ন আকরিক, এটাও প্রায় প্রত্যেকটা পরীক্ষাতে একবার করে এসেছে, যে একটা করে এসেছে। অ্যালুমিনিয়ামের প্রধান আকরিকের নাম হচ্ছে কি? বক্সাইট, অ্যালুমিনিয়ামের প্রধান আকরিকের নাম বক্সাইট। ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়ামের প্রধান আকরিকের নাম হচ্ছে কার্নালাইট ও হচ্ছে ডলোমাইট, কার্নালাইট ও ডলোমাইট। জিঙ্ক, জিঙ্কের প্রধান আকরিকের নাম হচ্ছে জিঙ্ক ব্লেন্ড, ক্যালামাইন এবং হচ্ছে জিঙ্কাইট। লোহার প্রধান আকরিকের নাম হচ্ছে রেড হেমাটাইট এবং হচ্ছে ম্যাগনেটাইট। এই হেমাটাইট হচ্ছে Fe2O3 আর ম্যাগনেটাইট হচ্ছে Fe3O4, Fe3O4, এ দুটো মনে রাখবে। তামার প্রধান আকরিকের নাম কি হচ্ছে? কপার গ্লান্স এবং হচ্ছে কপার পাইরাইটস, বা আর একটা নাম বলা হয় কি? চালকো পাইরাইটিস, চালকো পাইরাইটস, চালকো পাইরাইটস। পরের তথ্যে চলে যাচ্ছে, দেখো মিথেন, মিথেনকে কি বলা হয়? মার্স গ্যাস বলা হয়, এটি পচা জলাভূমি থেকে উৎপন্ন হয়, ভীষণ ইম্পর্টেন্ট, মিথেনকে মার্স গ্যাস বলা হয় এবং হচ্ছে কারণ কি? এটি পচা জলাভূমি থেকে উৎপন্ন হয় এবং এখান থেকে কার্বন পাওয়া যায়, যাকে কার্বন ব্ল্যাক বলা হয়, ছাপার কালি বা যে জুতোর কালিতে ব্যবহার করা হয়। সেই সঙ্গে মিথেন মনে রাখবে যে CH4, এটি হচ্ছে একটা গ্রিন হাউস গ্যাসের মধ্যেও পড়ে, এটা হচ্ছে একটা গ্রিন হাউস গ্যাসের মধ্যেও পড়ে মিথেন। নেক্সট হচ্ছে ইথিলিন, ইথিলিনের সংকেত হচ্ছে C2H4, C2H4। একে কি বলা হয়? মাস্টার্ড গ্যাস বলা হয়, মাস্টার্ড গ্যাস বলা হয়, এটি কাঁচা ফল পাকাতে ও সংরক্ষণে ব্যবহার করা হয়।
নেক্সট হচ্ছে অ্যাসিটিলিন। অ্যাসিটিলিন হচ্ছে C2H2, এটা হচ্ছে অক্সি অ্যাসিটিলিন শিখা কি করা হয়, ঝালাইয়ের কাজে ব্যবহার হয়। নেক্সট হচ্ছে এলপিজি, পুরো নাম কি, লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। তো দেখে না যে এলপিজির প্রধান উপাদান বিউটেনের সঙ্গে সঙ্গে প্রোপেনও থাকে, অর্থাৎ বলতে পারো এলপিজির প্রধান উপাদান প্রোপেন প্লাস হচ্ছে বিউটেন। কিন্তু কনস্টেবলের পরীক্ষায় আরো একটু ঘুরিয়ে দিয়েছিল, এই দুটো তো অপশনে ছিল, তার সঙ্গে আরো দিয়েছিল যে সাম, মানে অল্প পরিমাণ হাইড্রোকার্বনও এর মধ্যে থাকে, অল্প পরিমাণ হাইড্রোকার্বনও এর মধ্যে থাকে এলপিজি, তাই প্রোপেন বিউটেন এবং হচ্ছে হাইড্রোকার্বনের মিশ্রণ। এটি দুর্গন্ধযুক্ত মিথাইল বা হচ্ছে ইথাইল মারক্যাপটান মেশানো হয়, যেটা আমরা গ্যাস পাই, অর্থাৎ সেটা এমনিতে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস যেটা, সেটা হচ্ছে গন্ধহীন হয়, কিন্তু যেহেতু লিক করলে মানে অসুবিধা হতে পারে, দুর্ঘটনা ঘটতে পারে, সেই কারণের জন্য মিথাইল বা ইথাইল মারক্যাপটান মেশানো হয়। সিএনজি পুরো নাম হচ্ছে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। কম্প্রেসড ন্যাচারাল গ্যাস যেটাকে চাপ প্রয়োগে সিলিন্ডারের মধ্যে ভরে রাখা হয়। পিভিসি, পিভিসি হচ্ছে পলিভিনাইল ক্লোরাইড, এর মনোমারের নাম হচ্ছে ভিনাইল ক্লোরাইড। নাইট্রাস অক্সাইডকে কি বলা হয়, লাফিং গ্যাস বলা হয়। নাইট্রাস অক্সাইড N2O, নাইট্রাস অক্সাইডকে লাফিং গ্যাস বলা হয়। অগ্নি নির্বাপক যন্ত্র, অগ্নি নির্বাপক যন্ত্রে কি করা হয়, কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করা হয়, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইডকে অগ্নি নির্বাপক যন্ত্র হিসেবে ব্যবহার করা হয়, সরি এতে। সালফিউরিক অ্যাসিড H2SO4, সালফিউরিক অ্যাসিড H2SO4, একে অয়েল অফ ভিট্রিয়ল এবং রসায়নের রাজা বলা হয়, কিং অফ কেমিক্যাল, রসায়নের রাজা, সেই সঙ্গে হচ্ছে অয়েল অফ ভিট্রিয়ল। এটা প্রত্যেকটা পরীক্ষাতে এই সালফিউরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক এবং নাইট্রিক অ্যাসিড এই তিনটেকে নিয়ে এসেছে। তাই ভাগ্য খুব এক খারাপ না হলে মনে রাখতে পারে যে সান্ত্বনা পুরস্কার অবশ্যই একটা পেয়ে যেতে পারো, যে সালফিউরিক অ্যাসিডকে অয়েল অফ ভিট্রিয়ল বলা হয় এবং হচ্ছে রসায়নের রাজা। হাইড্রোক্লোরিক অ্যাসিডকে কি বলা হয়, মিউরিয়েটিক অ্যাসিড বলা হয়, হাইড্রোক্লোরিক অ্যাসিডকে মিউরিয়েটিক অ্যাসিড বলা হয়। আর নাইট্রিক অ্যাসিড অর্থাৎ HNO3, নাইট্রিক অ্যাসিডকে কি বলা হয়, অ্যাকুয়া ফর্টিস বলা হয়, অ্যাকুয়া ফর্টিস বলা হয় নাইট্রিক অ্যাসিডকে। আরো একটা ভীষণ ইম্পর্ট্যান্ট তথ্য এখান থেকে, যে তোমার হচ্ছে অম্লরাজ বা হচ্ছে অ্যাকুয়ারিজিয়া, অম্লরাজ বা হচ্ছে অ্যাকুয়ারিজিয়া, 3 অনুপাত হাইড্রোক্লোরিকের, 3 অনুপাত হাইড্রোক্লোরিক এবং হচ্ছে 1 অনুপাত নাইট্রিক অ্যাসিডের মিশ্রণকে অম্লরাজ বা হচ্ছে অ্যাকুয়ারিজিয়া বলা হয়, যেটি সোনা গলানোর কাজে ব্যবহার হয়। এটা হয়তো তোমাকে দিতে পারে যে অ্যাকুয়ারিজিয়া বা অম্লরাজ কোন দুটির মিশ্রণ, এবং অনুপাতটাও তোমাকে হয়তো অপশানে একটু ঘুরিয়ে দিতে পারে, তাই মনে রাখতে হবে 3HCl, অর্থাৎ 3 অনুপাত হাইড্রোক্লোরিক অ্যাসিড আর হচ্ছে 1 অনুপাত হচ্ছে নাইট্রিক অ্যাসিডের মিশ্রণ থাকে। নেক্সট হচ্ছে রিং টেস্ট দ্বারা, রিং টেস্ট বা হচ্ছে বলয় পরীক্ষা দ্বারা কি করা হয়, নাইট্রিক অ্যাসিডের শনাক্তকরণ করা হয়। রিং টেস্ট বা বলয় পরীক্ষা দ্বারা নাইট্রিক অ্যাসিডের শনাক্তকরণ করা হয়। অ্যামোনিয়াম হাইড্রক্সাইডের জলীয় দ্রবণকে বিলীয়মান রং বলা হয়। 35% অ্যামোনিয়ার জলীয় দ্রবণকে লাইকার অ্যামোনিয়া বলা হয়। এই রিং টেস্টের এখানে এটা বলে দিই যে রিং টেস্ট যেটা করা হয় নাইট্রিক অ্যাসিডের, সেখানে মাঝখানে একটা কোন বর্ণের তৈরি হয়, সেটা হচ্ছে বাদামি বর্ণ। বাদামি বর্ণ যৌগটার নাম হচ্ছে পেন্টা অ্যাকুয়া নাইট্রোসোফেরাস সালফেট, পেন্টা অ্যাকুয়া নাইট্রোসোফেরাস সালফেট। হলো 35% অ্যামোনিয়া জলীয় দ্রবণকে লাইকার অ্যামোনিয়া বলা হয়। যেসব যৌগ জলীয় দ্রবণে H+ আয়ন দেয় তাদের কি বলা হয়, অ্যাসিড বলা হয়। যারা জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে H+ আয়ন দেয় তাদেরকে বলা হয় অ্যাসিড, এবং যারা OH- আয়ন দেয় তাদেরকে বলা হয় ক্ষার। এই তত্ত্বটাকে আরহেনিয়াসের তত্ত্ব আছে, অর্থাৎ এটাকে আরহেনিয়াসের তত্ত্ব বলা হয়, যে আরহেনিয়াস বলেছিলেন যে অ্যাসিড মাত্র কি হবে, জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে H+ আয়ন দেবে, ক্ষার যারা হবে তারা OH- আয়ন দেবে, এটাই হচ্ছে আরহেনিয়াসের তত্ত্ব। হাইড্রোক্লোরিক এবং হচ্ছে নাইট্রিক অ্যাসিড, এরা হচ্ছে তীব্র অ্যাসিড, কারণ এদের বেশিরভাগটাই জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে H+ আয়ন দেয়। অ্যাসিটিক অ্যাসিড হচ্ছে মৃদু অ্যাসিড, মানে কম পরিমাণে H+ দেয়। আর এদিকে হচ্ছে সোডিয়াম হাইড্রক্সাইড, পটাশিয়াম হাইড্রক্সাইড, এরা হচ্ছে তীব্র ক্ষার, এরা হচ্ছে তীব্র ক্ষার। এখানে আরো একটা জিনিস বলি যে সোডিয়াম হাইড্রক্সাইড অর্থাৎ NaOH, এটাকে বলা হয় কস্টিক পটাশ, কস্টিক পটাশ। আর KOH মানে হচ্ছে পটাশিয়াম হাইড্রক্সাইড, একে বলা হয়, সরি, এটাকে হচ্ছে কস্টিক সোডা। আর যেটা হচ্ছে KOH এটাকে বলা হচ্ছে কস্টিক পটাশ। আর অ্যামোনিয়াম হাইড্রক্সাইড হচ্ছে মৃদু ক্ষার, অর্থাৎ খুব কম পরিমাণে জলীয় দ্রবণে বিয়োজিত হয়। তেঁতুল, তেঁতুলে কি থাকে দেখবে টার্টারিক অ্যাসিড, এখান থেকে একটা সান্ত্বনা পুরস্কার পাই, প্রতিটা পরীক্ষায় চলে আসে। তেঁতুলে থাকে টার্টারিক অ্যাসিড, আপেলে থাকে হচ্ছে ম্যালিক অ্যাসিড, দইয়ে থাকে হচ্ছে ল্যাকটিক অ্যাসিড, লেবুতে থাকে সাইট্রিক অ্যাসিড, পিঁপড়ের হুলে থাকে ফর্মিক অ্যাসিড,
পাকস্থলী থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড খরিত হয়। এবার দেখো যে আলফা কণা, আলফা কণা মানে হচ্ছে কি যে হিলিয়াম কণার স্রোত হচ্ছে আলফা কণা। বিটা কণা যেটা, এটা হচ্ছে ইলেকট্রন কণার স্রোত। গামা, নিচে একটা জিনিস দিতে পারে যে নিচের কোনটি কোনো কণা নয়, পার্টিকেল নয়, তো গামা হচ্ছে কোনো পার্টিকেল নয়, এটা হচ্ছে এক ধরনের রে বা হচ্ছে রশ্মি, যেটা হচ্ছে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ হচ্ছে গামা। এবং আলফা কণার ভর ও আয়নন ক্ষমতা সব থেকে বেশি, গামা রশ্মির কোনো ভর নেই, এটা হচ্ছে নিস্তড়িত হয়। তাই যদি যেহেতু ভর থাকে না সেই কারণে যেন বেশি ভেদ করে যেতে পারে, তাই গামা রশ্মির ভেদন ক্ষমতা হচ্ছে সব থেকে বেশি। বা একটা জিনিস মনে রাখবে যে গামা রশ্মি হচ্ছে সব থেকে শক্তিশালী রশ্মি, সব থেকে শক্তিশালী রশ্মি, এবং গামা রশ্মির কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি হচ্ছে সব থেকে বেশি হয়। কোন মৌলের উপস্থিতি, কোন মৌলের মধ্যে যে ইলেকট্রন বা প্রোটন সংখ্যা থাকে সেটাকেই সেই মৌলের পরমাণু ক্রমাঙ্ক বলা হয়, পরমাণু ক্রমাঙ্ক বলা হয়। অর্থাৎ একটা ছোট্ট এক্সাম্পল দিই, 92 ইউরেনিয়াম 235, অর্থাৎ কি হচ্ছে ইলেকট্রন বা প্রোটন নিজের সংখ্যা যেটাকে সেটাকে বলা হচ্ছে ইলেকট্রন বা প্রোটন, এটাকে বলা হচ্ছে পরমাণু ক্রমাঙ্ক। আর প্রোটন ও নিউট্রন সংখ্যার সমষ্টিকে কি বলা হয়, ভর সংখ্যা। মানে 235 যেটা আছে, এই 235 235 এটা হচ্ছে তার ভর সংখ্যা, এটা হচ্ছে প্রোটন প্লাস নিউট্রনের যোগফল। আর যেসব মৌলের পরমাণু ক্রমাঙ্ক একই কিন্তু ভর সংখ্যা আলাদা তাদের আইসোটোপ বলা হয়। যেমন হচ্ছে 8 ও 16, তারপর হচ্ছে 8 ও 17, তারপর হচ্ছে 8 ও 18, অর্থাৎ এদের কি হচ্ছে পরমাণু ক্রমাঙ্ক সবার এক, 8 কিন্তু ভর সংখ্যা আলাদা, এদেরকে আইসোটোপ বলা হয়। এছাড়া আরো অনেক আইসোটোপ আছে, যেমন হচ্ছে দেখো 6C12, তারপর যে 6C14, এটা হচ্ছে কার্বনের আইসোটোপ। তারপরে ক্লোরিনের আইসোটোপ আছে 17Cl35, তারপরে আছে 17Cl37। যাদের পরমাণু ক্রমাঙ্ক আলাদা কিন্তু ভর সংখ্যা সমান তাদেরকে বলা হয় আইসোবার। উল্টো হচ্ছে যাদের পরমাণু ক্রমাঙ্ক আলাদা কিন্তু ভর সংখ্যা সমান, যেমন হচ্ছে 18Ar40, তারপর হচ্ছে 20Ca40, এদেরকে বলা হচ্ছে আইসোবার। আর যাদের নিউট্রন সংখ্যা সমান তাদেরকে বলা হচ্ছে আইসোটোন, যাদের নিউট্রন সংখ্যা সমান তাদেরকে বলা হচ্ছে আইসোটোন, যেমন 15P31, 16S32, এগুলোকে বলা হচ্ছে আইসোটোন, মানে নিউট্রন সংখ্যা সমান। পরের দেখো যে একক, ইউনিট, এখান থেকে তো প্রশ্ন অনিবার্য আসবেই। তো পদার্থের পরিমাণ এর একক হচ্ছে কি মোল। দীপন প্রাবল্য, দীপন প্রাবল্যের একক কি হচ্ছে ক্যান্ডেলা। ভরের একক কি হচ্ছে কেজি, এগুলো এসআই পদ্ধতিতে বলছি। উষ্ণতার একক কি হচ্ছে কেলভিন। তাপ, তাপের একক কি হচ্ছে জুল। বল, বলের একক কি হচ্ছে এসআই পদ্ধতিতে নিউটন। সিজিএস পদ্ধতিতে যদি বলো তাহলে হচ্ছে ডাইন। কার্য, কার্যের একক কি হচ্ছে জুল, যদি সিজিএস পদ্ধতিতে বলো তাহলে হচ্ছে আর্গ। নেক্সট হচ্ছে শক্তি, শক্তির একক হচ্ছে জুল। ক্ষমতা, ক্ষমতার একক হচ্ছে ওয়াট। তড়িৎ প্রবাহ মাত্রা, তড়িৎ প্রবাহ মাত্রার একক হচ্ছে অ্যাম্পিয়ার। বিভব প্রভেদ হচ্ছে ভোল্ট। এই প্রসঙ্গে বলে দিই যে বিভব প্রভেদ, তারপরে হচ্ছে তড়িৎ চালক বল, তড়িৎ চালক বল এবং হচ্ছে তড়িৎ বিভব, এই তিনটেরই একক সেম, সেটা হচ্ছে ভোল্ট। তারপরে যে রোধ, রোধের একক হচ্ছে ওহম। মহাকর্ষীয় ধ্রুবক এর একক হচ্ছে নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার, এটা উপরে পাওয়ারে হবে এই দুইটা, নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। সার্বজনীন গ্যাস ধ্রুবক হচ্ছে জুল পার মোল পার কেলভিন, জুল পার মোল পার কেলভিন। এসআই পদ্ধতিতে মানটা যদি বলো 8.314, যদি সিজিএস পদ্ধতিতে বলো তাহলে হচ্ছে 8.314 ইন্টু 10⁻⁷ আর্ক পার মোল পার কেলভিন। পিএই স্কেল, পিএই স্কেল এমন একটা স্কেল যার সাহায্যে কোনো যৌগ কতটা অম্ল বা ক্ষার নির্ণয় করা হয়। পিএইচ এর মান যদি 7 হয় তাহলে সেটাকে বলা হচ্ছে প্রশম, যদি লেস দ্যান 7 হয় সেটাকে বলা হচ্ছে অ্যাসিড বা হচ্ছে অম্ল, যদি গ্রেটার দ্যান 7 হয় তাহলে সেটাকে বলা হচ্ছে ক্ষার। তো দেখে নাও যে সফট ড্রিঙ্ক, সফট ড্রিঙ্ক যেগুলো হয় সেগুলো হচ্ছে 2 থেকে 4 পিএইচ এর মান। লেবু হচ্ছে 2.3, ভিনিগার হচ্ছে 2.4 থেকে 3.4, লালারস হচ্ছে 6.5 থেকে 7.5, বৃষ্টির জল হচ্ছে 6, কান্নার মধ্যে হচ্ছে পিএইচ এর মান হচ্ছে কান্না 7.4, সমুদ্রের জল হচ্ছে 8.5, মিল্ক অফ ম্যাগনেসিয়া পিএইচ এর মান হচ্ছে 10.5, রক্ত, রক্ত হচ্ছে 7.4, মূত্র, মূত্র হচ্ছে 4.8 থেকে 8.4। পিতল বা ব্রাস, এটা হচ্ছে দেখবে বিভিন্ন যে সমস্ত আমাদের ধাতু সংকর রয়েছে তাদের উপাদান। পিতল বা ব্রাস এর মধ্যে কপার থেকে 70%, জিঙ্ক থেকে 30%। ব্রোঞ্জ,
হচ্ছে কপার 90%, টিন থেকে 10%। বেল মেটাল বা হচ্ছে কাঁসাল, এই পিতল বা ব্রাস এটাই পরীক্ষায় আসে বেশি। কপার 70%, কপার এবং হচ্ছে জিঙ্কের মিশ্রণ। বেল মেটাল বা কাঁসা এটা হচ্ছে কপার 80%, টিন হচ্ছে 20%। নেক্সট হচ্ছে গান মেটাল আর জার্মান সিলভার, এই দুটো আসতে পারে। গান মেটাল হচ্ছে কপার, টিন, জিঙ্ক, কপার, টিন, জিঙ্ক। জার্মান সিলভার হচ্ছে কপার, জিঙ্ক, নিকেল। তাহলে গান মেটাল কি? কপার, দুটোর মধ্যে কপার আছে, দেখো কপার, টিন আর হচ্ছে জিঙ্ক, মানে কপার আর জিঙ্ক দুটোতেই হচ্ছে কমন। ঠিক আছে, গান মেটালে তোমার হচ্ছে কপার মানে টিনটা এক্সট্রা থাকছে, জার্মান সিলভার হচ্ছে নিকেলটা হচ্ছে এক্সট্রা থাকছে। ডুরালুমিন, ডুরালুমিন কি হচ্ছে যে অ্যালুমিনিয়াম হচ্ছে প্রধান উপাদান 94%, সেই সঙ্গে ম্যাগনেসিয়াম, কপার, জিঙ্ক, ম্যাঙ্গানিজ মেশানো হয়। এটা ডুরালুমিনটা খুব হালকা হয় বা অ্যালুমিনিয়াম খুব হালকা হয় অথচ শক্ত হয়। তো বিমানের বডি বা কাঠামো তৈরিতে অ্যালুমিনিয়াম বা ডুরালুমিন ব্যবহার করা হয়। স্টেনলেস স্টিল, লোহা থেকে 75%, ক্রোমিয়াম, নিকেল এবং কার্বন থেকে, একে কলঙ্কহীন ইস্পাত বলা হয়। সমতল দর্পণ, লুকিং গ্লাস, সমতল দর্পণ ব্যবহার করা হয়। ভিউ মিরর বা হচ্ছে স্ট্রিট ল্যাম্পে উত্তল লেন্স ব্যবহার করা হয়। সেলুনে দাঁতের চিকিৎসা বা টর্চে যে লেন্স থাকে সেটাকে বলা হয় অবতল দর্পণ। মায়োপিয়া কি হচ্ছে? মায়োপিয়া হচ্ছে দূরের জিনিস দেখতে অসুবিধা হওয়া, এই ক্ষেত্রে অবতল লেন্স ব্যবহার করা হয়, মানে দূরের জিনিস দেখতে অসুবিধা হয়, কাছের দৃষ্টি ঠিক ঠিক থাকে, এটাকে বলা হচ্ছে মায়োপিয়া, অবতল লেন্স। হাইপারমেট্রোপিয়া কি হচ্ছে যে কাছের জিনিস দেখতে অসুবিধা হয়, এই ক্ষেত্রে উত্তল লেন্স ব্যবহার করা হয়। প্রেস বায়োপিয়া কি হচ্ছে? বয়স বেশি হলে চোখের লেন্সের স্থিতিস্থাপকতা নষ্ট হয়, একে প্রেস বায়োপিয়া বলে, এই ক্ষেত্রে বাইফোকাল লেন্স ব্যবহার করা হয়। এরপর দেখো যে আলো থেকে যেমন কোশ্চেন আসে, উদাহরণ একটা এক্সাম্পল আছে যে প্রতিফলন ধর্ম। প্রতিফলন মানে কি হচ্ছে যে আলো যখন কোনো একটা মাধ্যমে এসে আবার সেই মাধ্যমেই ফিরে যায়, এই ঘটনাটাকে আলোর প্রতিফলন ধর্ম বলা হয়। তো এই ধর্মকে কাজে লাগিয়ে সিনেমার পর্দা করা হয়, যেন সিনেমার পর্দা সাদা ও অমসৃণ করা হয় যেন। তারপর যে পেরিস্কোপের নীতি বা হচ্ছে পেরিস্কোপের যে কার্যপ্রণালী, এটা হচ্ছে আলোর কি তোমার হচ্ছে প্রতিফলন ধর্ম, প্রতিসরণ কিন্তু নয়। প্রতিসরণ ধর্ম উদাহরণ কোনগুলো দেখো? নক্ষত্রদের ঝিকমিক করা, জলের ভেতর কোনো দণ্ড রাখলে বাঁকা মনে হওয়া, বা কোনো জলাশয়ের জলতল মনে হয় যে উপরে উঠে এসেছে বা কম লাগছে। তারপরে দিনের দৈর্ঘ্য 4 মিনিট বেড়ে যাওয়া, এইগুলো হচ্ছে কি আলোর প্রতিসরণ ধর্ম। বা যদি বলে গ্লিসারিন বলের মধ্যে কোনো গ্লিসারিন জলের মধ্যে বলকে ডুবিয়ে রাখলে পরে সেটা অদৃশ্য হয়ে যায়, এটা হচ্ছে আলোর প্রতিসরণ ধর্ম। নেক্সট হচ্ছে আলোর বিক্ষেপণ ধর্ম। আলোর বিক্ষেপণ ধর্ম কি? আকাশকে নীল দেখায়। তারপর হচ্ছে গোধূলি, এটা হচ্ছে আলোর বিক্ষেপণ ধর্ম। তারপর হচ্ছে আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, মরুভূমিতে মরীচিকা। তারপর হচ্ছে হীরাকে উজ্জ্বল দেখায়। গ্রীষ্মকালে রাস্তায় দূর থেকে মনে হয় জল জমে আছে। জলের মধ্যে বুদবুদ বা পদ্ম পাতার উপরে জল চকচক করে। তারপরে হচ্ছে আহ জানালার কে কিছু দিয়ে আঘাত করলে যে কাঁচ ভেঙে যায়, ইয়ে হয়, এগুলো হচ্ছে সব আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের হচ্ছে উদাহরণ। আর আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে এখানে লেখা হয়নি, সেটা হচ্ছে আলোর বিচ্ছুরণ। আলোর বিচ্ছুরণ এটা হচ্ছে কি? যেমন রংধনু, ঠিক আছে, রামধনু বা হচ্ছে রংধনু যেটাকে আমরা বলি, বা সাদা বর্ণের একটা কাঁচের প্রিজমের মধ্য দিয়ে 7টি বর্ণে বিশ্লিষ্ট হয়ে যায়, এটাকে, এই ঘটনাটাকে বলা হচ্ছে আলোর বিচ্ছুরণ। তেজস্ক্রিয়তা, কিছু কিছু পদার্থ থাকে যারা কি হয় যে সাধারণ অবস্থা থেকেই তাদের মধ্য থেকে এক ধরনের তেজস্ক্রিয় রশ্মি বিকিরিত হয়, সেগুলোকে তেজস্ক্রিয় পদার্থ বলা হয়। তেজস্ক্রিয়তার একক হচ্ছে দেখো বেকারেল বা হচ্ছে কুড়ি। সূর্য ও নক্ষত্রদের সমস্ত শক্তির উৎস এবং হাইড্রোজেন বোমার নীতি নিউক্লিয় সংযোজনের উপর ভিত্তি। নিউক্লিয় সংযোজন মানে হচ্ছে কি যে কিছু হালকা মৌলের নিউক্লিয়াস থাকবে যারা যুক্ত হয়ে একটা ভারী মৌল গঠন করে, এটাকে বলা হয় সংযোজন। এবং এই ধর্মের উপর ভিত্তি করেই কি করা? হাইড্রোজেন বোমা তৈরি করা হয়েছে। এবং সূর্য এবং নক্ষত্রদের সমস্ত শক্তির উৎস হচ্ছে নিউক্লিয় সংযোজন, অর্থাৎ নিউক্লিয় সংযোজনে উৎপন্ন শক্তি যেটা, সেটা অনেক বেশি পরিমাণে হয়, সেটা বেশি হয়। আর পরমাণু বোমা যেটা, সেটা হচ্ছে নিউক্লিয় বিভাজনের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে, অর্থাৎ বড় কোনো পরমাণু ভেঙে ছোট ছোট সমভর বিশিষ্ট পরমাণুতে ভেঙে যায়, এটাকে বলা হচ্ছে নিউক্লিয় বিভাজন। নিউটনের প্রথম গতিসূত্র থেকে কি হয় যে জাড্যের ধারণা এবং হচ্ছে বলের সংজ্ঞা পাওয়া যায়। নিউটনের প্রথম গতিসূত্রটা একটু দেখে নেবে। নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে বলের পরিমাপ পাওয়া যায়। আর তৃতীয় গতিসূত্র বা ভরবেগের সংরক্ষণ সূত্রের উপর
যেমন হচ্ছে বন্দুকে গুলি করলে পরে পিছন থেকে ধাক্কা মারে, হোস পাইপ ধরে রাখা অসুবিধাজনক, তারপর যে জেট প্লেন বা হচ্ছে বিমান চলাচল করা, এই সমস্ত জিনিস এইগুলো হচ্ছে কি নিউটনের তৃতীয় গতিসূত্র। তড়িৎ, কারেন্ট, ইলেকট্রিসিটি বা তড়িৎ থেকে কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন আমি এখানে বলে দিই, হয়তো এখানে নেই। 1 নম্বর হচ্ছে যেমন R1 এবং হচ্ছে ধরো R2, এই দুটো রোধকে যদি তুমি সমান্তরাল সমবায়ে যুক্ত করো, তাহলে সমান্তরাল সমবায়ে তুল্য রোধ যেটা হয় যে 1/R = 1/R1 + 1/R2। এইটাকে যদি তুমি R1 R2 লসাগু করো তাহলে কি দাঁড়াচ্ছে, উপরে R1 + R2। তাহলে এটাকে যদি উল্টে দাও মানে R = কি দাঁড়াচ্ছে, গুণফল বাই যোগফল। অর্থাৎ এটাও অনেক সময় প্রশ্ন দিতে পারে যে সমান্তরাল সমবায়ে যুক্ত দুটি রোধের তুল্য রোধ হচ্ছে তাদের গুণফল বা হচ্ছে যোগফল। এবং যদি এটাকে শ্রেণী সমবায় বলা হয়, শ্রেণী সমবায় হলে কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে। তুল্য রোধ R = হচ্ছে R1 + হচ্ছে R2। এবার হচ্ছে ফিউজ তার বা হচ্ছে ফিউজ ওয়্যার, এর বৈশিষ্ট্যটা অনেক সময় দিতে পারে তোমাকে যে ফিউজ ওয়্যার নিম্ন গলনাঙ্ক বিশিষ্ট হবে, মানে গলনাঙ্ক যেটা সেটা হবে নিম্ন, আর উচ্চ রোধ বিশিষ্ট হবে ফিউজ তার। এটাকে শ্রেণী সমবায়ে যুক্ত করা হয়, মেন সুইচের সঙ্গে যুক্ত করা হয় শ্রেণী সমবায়। আরটা হচ্ছে জুলের সূত্র। জুলের সূত্রটা কি, কোন পরিবাহীতে উৎপন্ন তাপ H = I² RT। অর্থাৎ ভেঙে বললে কি হচ্ছে, পরিবাহীতে উৎপন্ন তাপ তড়িৎ প্রবাহ মাত্রার বর্গের সমানুপাতিক। মানে যদি 2 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো হয় তাহলে উৎপন্ন তাপ কি হবে, 2 × 4 মানে 4 ইউনিট উৎপন্ন হবে। রোধ যা হবে তার সঙ্গে সমানুপাতিক, এবং সময় যেমন হবে সময়ের সঙ্গে সমানুপাতিক। কিন্তু তড়িৎ প্রবাহ মাত্রা যেটা সেটার সঙ্গে বর্গের সাথে সমানুপাতিক, এটা মনে রাখতে হবে। দেখো আছে তো অনেক কিছুই, তো ভাবলাম যে হয়তো 25-30 মিনিটের মধ্যে টোটাল তোমাদের বিজ্ঞান পাঠটা শেষ করবো, কিন্তু হলো না। ফিজিক্যাল সায়েন্স পার্টটাই শুধু শেষ হলো, ফিজিক্স কেমিস্ট্রি। নেক্সট 2-2.5 ঘন্টার মধ্যে আবার ভিডিও আসছে যেখানে থাকবে তোমাদের বায়োলজি। ঠিক আছে, বায়োলজির উপরে টোটালটা থাকবে, এবং আগামীকাল সকাল থেকে চেষ্টা করবো স্ট্যাটিক বা হচ্ছে আর্টসের সাবজেক্টগুলো দেওয়ার।